আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি না ভাই, আমি আপনার চিনতে পারি নাই। আমার আমার ছেড়ে দেন। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার নিজের স্ত্রী আপনাকে চিনতে পারছে, কিন্তু আপনি তাকেই চিনতে পারছেন না। আপনার অতীত, আপনার পরিচয়, আপনার ভালোবাসা সব কিছু যেন মুহূর্তের মধ্যে মুছে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনার চারপাশের সবাই আপনাকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে। কেউ বলছে আপনি গোলাম, আবার কেউ বলছে আপনি শেহজাদ চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো, আসল সত্যটা কি? যদি এই মানুষটাই সত্যি শেহজাদ হয়, তাহলে গোলাম কোথায়? আর যদি সেই গোলাম হয়, তাহলে কেন নিজের স্ত্রীকেও অস্বীকার করছে? এদিকে শত্রুরা একে একে ফাঁদ পাচ্ছে, পুলিশের তদন্তও নতুন মোড় নিচ্ছে। এমন একজন সাক্ষী সামনে এসেছে যে পুরো খেলাটাই বদলে দিতে পারে। আর অন্যদিকে বহুদিন ধরে লুকিয়ে রাখা এমন একটি পারিবারিক গোপন সত্য প্রকাশের অপেক্ষায়, যা সামনে এলে শুধু একটি পরিবার নয়, ভেঙে যেতে পারে বহু মানুষের জীবন। আজকের পর্বে আমরা দেখব, একদিকে ক্ষমতার খেলা, অন্যদিকে ভালোবাসার পরীক্ষা, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ যার নিজের পরিচয়ই আজ সবচেয়ে বড় রহস্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্বের বিস্তারিত এক্সপ্লেইন। গত পর্বে আমরা দেখেছিলাম, গুলিবিদ্ধ হওয়ার পর শেহজাদ চৌধুরীর জীবন পুরোপুরি বদলে যায়। তার স্মৃতিশক্তি নিয়ে তৈরি হয় বড় প্রশ্ন। ঋতু শতবার বোঝানোর চেষ্টা করেও তাকে বিশ্বাস করাতে পারেনি যে সেই গোলাম। অন্যদিকে পরিবারের সবাই মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে শেহজাদের উপর কোনো মানসিক চাপ না পড়ে। এমন অবস্থায় দাউদ খানের লোকজনও থেমে নেই। তারা সুযোগের অপেক্ষায় আছে যাতে শেহজাদকে দুর্বল করে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। এই অবস্থাতেই শুরু হচ্ছে আজকের পর্ব। পর্বের শুরুতেই পরিবেশটা একেবারে অস্বাভাবিক হয়ে ওঠে। শেহজাদ সবার সামনে এমন একটি ঘোষণা দেয় যা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। সে জানিয়ে দেয়, এখানে উপস্থিত মানুষদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে, কিন্তু সেই নির্বাচিত ব্যক্তি কোনো পুরস্কার পাবে না, বরং তাকে এমন একটি ভয়ঙ্কর দায়িত্ব পালন করতে হবে যেখানে বেঁচে থাকার জন্যই অন্য সবাইকে শেষ করে দিতে হবে। আর শেষে যে একজন জীবিত থাকবে সেই হবে তার নতুন পার্টনার। এই কথাগুলো শুনেই বোঝা যায় সামনে রক্তাক্ত ক্ষমতার খেলা শুরু হতে যাচ্ছে। এখানেই পরিচালক প্রথম সাসপেন্স তৈরি করেন, কারণ দর্শক বুঝতে পারে এই খেলার পিছনে নিশ্চয়ই আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। শেহজাদ প্রচণ্ড রাগ নিয়ে বলে, আমি বেঁচে থাকলে আমার জিনিস অন্য কেউ ব্যবহার করবে? এটা আমি কখনোই মেনে নেব না। তার প্রতিটি সংলাপে স্পষ্ট হয়ে ওঠে তার অসুস্থ রকমের অধিকার বোধ। সে আরও বলে, আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। এই কথার মধ্য দিয়েই তার মানসিকতার পরিচয় ফুটে ওঠে। এরপর সে কোনো দ্বিধা না করেই আদেশ দেয়, ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো, বাকিটা আমি সামলে নেব। এই একটি নির্দেশই বুঝিয়ে দেয় সামনে আরও রক্তপাত অপেক্ষা করছে। এরপর গল্প একেবারে আবেগঘন মোড় নেয়। শেহজাদের মা ছেলের সঙ্গে একান্তে কথা বলতে চান। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। মনে হচ্ছে তিনি অনেক দিন ধরে একটি সত্য লুকিয়ে রেখেছেন যা আর নিজের মধ্যে রাখতে পারছেন না। শেহজাদও মায়ের কথা মন দিয়ে শুনতে প্রস্তুত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সাফিজ তড়িঘড়ি করে এসে জানায়, মুগুলশান ব্রাঞ্চ অফিসে বড় ধরনের সমস্যা হয়েছে, এখনই যেতে হবে। শেহজাদ মাকে আশ্বাস দিয়ে বলে, আমি কাজ শেষ করে ফিরে এসে তোমার সব কথা শুনব। মা ধীরে ধীরে বলতে শুরু করেন, তিনি আসলে শেহজাদকে জানাতে চেয়েছিলেন যে সবাই যাকে তার স্ত্রী হিসেবে জানে সেই সম্পর্কের ভেতরেও এমন কিছু পরিবর্তন ঘটেছে যা জানলে শেহজাদের জীবন আবারও ওলটপালট হয়ে যেতে পারে। কিন্তু তিনি শেষ পর্যন্ত সাহস পান না, কারণ তিনি জানেন ডাক্তার স্পষ্টভাবে বলেছেন শেহজাদের ওপর এখন কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। এই দৃশ্যে পরিচালক খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন অনেক সময় সত্য বলাটাই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। অন্যদিকে দেখা যায় ঋতু ভেঙে পড়েছে। তার চোখে ঘুম নেই, মুখে হাসি নেই। বাবা তাকে বোঝানোর চেষ্টা করেন, এভাবে নিজেকে কষ্ট দিলে তো তুই শেষ হয়ে যাবি। কিন্তু ঋতুর একটাই প্রশ্ন,
আমার গোলাম আমাকে চিনতে পারছে না কেন? এই একটি সংলাপেই বোঝা যায় ঋতুর কাছে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো গোলামের ভালোবাসা। সে বিশ্বাসই করতে পারছে না যে মানুষ একসময় তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, সেই মানুষ আজ তাকে চিনতেই পারছে না। বাবা একটু ভিন্নভাবে বিষয়টি ভাবার চেষ্টা করেন। তিনি বলেন, যাকে তুই গোলাম ভাবছিস সে যদি সত্যিই গোলাম না হয়। এই কথাটা শুনে ঋতু কিছুক্ষণ চুপ হয়ে যায়, কারণ এই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। যদি সত্যিই সে শেহজাদ হয়, তাহলে গোলাম কোথায়? এটাই এখন পুরো নাটকের সবচেয়ে বড় প্রশ্ন। কিছুক্ষণ নীরব থাকার পর ঋতুর চোখে আবার দৃঢ়তা ফিরে আসে। সে বাবাকে বলে, আজই সত্যটা জানতে হবে। সে সিদ্ধান্ত নেয়, যে মানুষটিকে সবাই শেহজাদ বলছে তার পরিচয় আজ না হয় কাল বের করেই ছাড়বে। এখানেই পরিচালক দেখিয়ে দেন ঋতু এখন আর শুধু একজন প্রেমিকা নয়, সে সত্যের সন্ধানী একজন মানুষে পরিণত হয়েছে। এদিকে অফিসে পৌঁছায় গোলাম, যাকে অনেকেই এখনও আগের পরিচয়ই দেখে। একজন নতুন কর্মচারী তাকে দেখে ব্যঙ্গ করে বলে, কোট প্যান্ট পরলেই কি মানুষ বদলে যায়? তাকে কাজের ছেলে বলে অপমান করে। এই দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিচালক দেখাতে চেয়েছেন মানুষের পোশাক বদলানো সহজ, কিন্তু সমাজের চোখে পরিচয় বদলানো এত সহজ নয়। গোলাম মাথা নিচু করে সব কথা শুনলেও তার চোখে স্পষ্ট রাগ ফুটে ওঠে। ঠিক তখনই শেহজাদ কর্মচারীকে সজোরে থাপ্পড় মেরে বুঝিয়ে দেয় সে আসলেই শেহজাদ। এরপর শেহজাদ নিজের কেবিনে ঢুকেই অবাক হয়ে যায়। সে দেখে তার ম্যানেজারের চেয়ারে অন্য একজন বসে আছে। শেহজাদের কণ্ঠ মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। সে জিজ্ঞেস করে, ম্যানেজারের চেয়ারে ও কেন? নন ম্যানেজার ভয়ে ভয়ে জানায়, ফাতিমা ম্যাডামের নির্দেশেই সাময়িকভাবেই পরিবর্তন করা হয়েছে। এই কথা শুনেই শেহজাদের মুখের ভাব বদলে যায়। সে দৃঢ় গলায় বলে, আমি 2 দিন অসুস্থ ছিলাম বলে অফিসের নিয়ম বদলে যাবে? তারপর সে ঘোষণা করে, আমি যেখানে যা রেখে গেছি সব ঠিক সেভাবেই থাকবে। এই সংলাপটি শুধু অফিসের জন্য নয়, এটি তার পুরো ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। সে পরিবর্তন পছন্দ করে না, নিজের নিয়ন্ত্রণ হারাতেও চায় না। ঠিক তখনই সাবির সাহেব এসে নতুন সমস্যার কথা জানান। দাউদ খানের লোকজন শিপমেন্টে বাধা দিচ্ছে। সাধারণ মানুষ হলে হয়তো চিন্তায় পড়ে যেত, কিন্তু শেহজাদ একটুও ভেঙে পড়ে না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি আছি, সব সমস্যার সমাধান হবে। এরপর সে আরও বড় সিদ্ধান্ত নেয়। আজ সে কোম্পানির সব অফিস নিজে ঘুরে দেখবে। এই ঘোষণা শুনে সবাই বুঝে যায় শেহজাদ আবার আগের মতোই নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে শুরু করেছে। এই অংশে পরিচালক একসঙ্গে 3টি বড় রহস্য তৈরি করেছেন। প্রথমত, ঋতুর সন্দেহ আরও গভীর হল। দ্বিতীয়ত, শেহজাদ নিজের পুরনো ক্ষমতা ফিরে পাচ্ছে। আর তৃতীয়ত, দাউদ খানের সঙ্গে সংঘর্ষ এখন আর দূরে নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও একই রয়ে গেছে, যদি শেহজাদ সত্যিই শেহজাদ হয়, তাহলে আসল গোলাম কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হবে আরও বড় অনুসন্ধান। আর সেই অনুসন্ধানেই সামনে আসবে এমন কিছু তথ্য যা পুরো নাটকের ভিত্তিই নাড়িয়ে দেবে। অফিসের ঘটনাগুলো দেখার পর ঋতু আর অপেক্ষা করতে চায় না। সে সরাসরি ফাতিমার সঙ্গে দেখা করতে যায়। ফাতিমা তাকে ভেতরে বসতে বললেও ঋতুর চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। সে কোনো ঘুরিয়ে কথা বলে না, সরাসরি প্রশ্ন করে, সেদিন যে মানুষটা আমাকে অস্বীকার করল সে আসলে কি, গোলাম নাকি শেহজাদ? এই প্রশ্নে ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে যায়। ফাতিমা কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর খুব শান্ত গলায় বলে, গোলাম কোথায় আমরা জানি না। ঋতু অবাক হয়ে যায়। এরপর নাটকের দৃশ্য হঠাৎ করেই অন্য একটি পরিবারের দিকে চলে যায়। দেখা যায় একজন অসহায় বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষের কাছে সাহায্য চাইছেন। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের খরচ জোগাড় করার মতো সামর্থ্য তার নেই। তিনি কাঁদতে কাঁদতে পথচারীদের বলছেন, আমার মেয়ের বিয়েটা যেন ভেঙে না যায়, একটু সাহায্য করেন। কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না, বরং অনেকেই তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এই দৃশ্যটি সমাজের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে। গরিব মানুষের কষ্ট অনেকেই দেখে,
কিন্তু খুব কম মানুষই পাশে দাঁড়ায়। বাবার এই অপমান আর সহ্য করতে পারে না মেয়েটি। সে দৌড়ে এসে বাবার হাত ধরে বলে, আমি তো বলেছিলাম আমার বিয়ে দিতে হবে না। তার কণ্ঠে তখন শুধু কষ্ট। সে আরো বলে, আমার জন্য তুমি কেন মানুষের কাছে এভাবে ছোট হচ্ছ? মেয়েটির চোখ ভরে যায় কান্নায়। সে নিজেকেই পরিবারের বোঝা মনে করতে শুরু করে। এই সংলাপগুলো দর্শকের মনকে গভীরভাবে নাড়া দেয়। এই অংশের নাটক একসঙ্গে দুইটি ভিন্ন আবেগ তৈরি করে। একদিকে ঋতু সত্য খুঁজে বের করার শপথ নেয়, অন্যদিকে এক অসহায় মেয়ে নিজের জীবন শেষ করার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই দুই গল্প কি এক জায়গায় এসে মিলবে, নাকি ভাগ্য আবারও এমন কিছু ঘটাবে যা কেউ কল্পনাও করেনি? বাবাকে মানুষের কাছে হাত পাততে দেখে মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কান্নায় ভেঙে পড়ে বাবার সামনে দাঁড়িয়ে বলে, আব্বা, আমি তো আগেই বলেছিলাম আমার বিয়ে দিতে হবে না। আমার জন্য কেন তুমি এভাবে মানুষের কাছে অপমানিত হচ্ছ? বাবা মেয়েকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মা, তোর একটা সুন্দর সংসার হোক, এই স্বপ্নটাই তো আমি দেখি। কিন্তু মেয়েটি আর কোনো যুক্তি শুনতে চায় না। তার চোখে তখন শুধু হতাশা। সে বলতে থাকে, আমার মতো গরিব মেয়েরা বাবার কাছে বোঝা ছাড়া আর কিছু না। এই সংলাপের মাধ্যমে পরিচালক সমাজের এমন এক বাস্তবতা তুলে ধরেছেন, যেখানে দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, মানুষের আত্মসম্মানও কেড়ে নেয়। হঠাৎ করেই মেয়েটি ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। দূর থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। সে চিৎকার করে বলতে থাকে, আমি বাঁচতে চাই না, আমার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিন। এই দৃশ্য দেখে চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে যায়। বাবা দৌড়ে গিয়ে মেয়েকে ধরে ফেলেন। কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, মা, এমন কথা মুখে আনিস না, তুই ছাড়া আমার আর কি আছে? এই মুহূর্তে নাটকের আবেগ একেবারে চরমে পৌঁছে যায়। ঠিক তখনই ঘটনাস্থলে এসে থামে একটি বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে নামেন শেহজাদ চৌধুরী। চারপাশের ভিড় সরে যায়। শেহজাদ প্রথমে পুরো ঘটনা বোঝার চেষ্টা করেন। তিনি মেয়েটিকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে, কেন এভাবে নিজের জীবন শেষ করতে চাইছ? মেয়েটি কান্না জড়িত কণ্ঠে সব খুলে বলে। সে জানায়, শুধু টাকার অভাবে তার বিয়ে হচ্ছে না। বাবা মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে অপমানিত হচ্ছেন। এই অপমান সে আর সহ্য করতে পারছে না। এবার বাবা সামনে এগিয়ে আসেন। তিনি মাথা নিচু করে বলেন, স্যার, আমি পঙ্গু মানুষ, কাজ করতে পারি না, মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। তিনি আরও বলেন, বিয়ের খরচ তো আছেই, তার উপর ঘর মেরামত করতে হবে, জামাইকেও একটি অটোরিকশা কিনে দিতে হবে। কথাগুলো বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে একজন বাবার অসহায় কান্না। সব কথা মন দিয়ে শোনার পর শেহজাদ কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর তিনি মেয়েটির দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলেন, কাঁদবে না, তোমাদের মতো অসহায় মানুষের জন্যই তো আমরা আছি। এই একটি সংলাপেই পুরো পরিবেশ বদলে যায়। সঙ্গে সঙ্গে তিনি সাবি সাহেবকে ডাকেন, আমাদের এনজিওর চেক বই নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যেই একটি চেক এনে দেওয়া হয়। শেহজাদ নিজের হাতে সেই চেকটি মেয়েটির হাতে তুলে দেন। চেকে লেখা 5 লক্ষ টাকা। মেয়েটি প্রথমে বিশ্বাসই করতে পারে না, তার হাত কাঁপতে থাকে। বাবাও অবাক হয়ে চেকটির দিকে তাকিয়ে থাকেন। মেয়েটি কান্না ভেজা চোখে শেহজাদের দিকে তাকিয়ে বলে, ভাই, আপনি কি সত্যিই আমাদের জন্য এত বড় সাহায্য করলেন? শেহজাদ শুধু হেসে বলেন, ধুমধাম করে বিয়ে দিও, আর কোনো চিন্তা করবে না। এই সংলাপ শুনি বাবা মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। তবে এবার সেটা কষ্টের কান্না নয়, স্বস্তির কান্না। এই দৃশ্যটি পুরো এপিসোডের অন্যতম আবেগঘন মুহূর্ত। শেহজাদ চলে যেতে উদ্যত হলে মেয়েটি লাজুক কণ্ঠে বলে, ভাই, আমার বিয়েতে আপনি আসবেন তো? পাশে থাকা সাবি সাহেব তাড়াতাড়ি বলে ওঠেন, স্যার খুব ব্যস্ত মানুষ, হয়তো আসতে পারবেন না। কিন্তু শেহজাদ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন। তিনি মুচকি হেসে বলেন, না, আমি আসব, আমার বোনের বিয়ে বলে কথা। এই সংলাপ শুনে মেয়েটির মুখে বহুদিন পর হাসি ফুটে ওঠে। সে বলে,
আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। শেহজাদ মাথা নেড়ে সম্মতি জানান, তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে যান। দর্শক বন্ধুরা, এই অংশটি শুধু একজন ধনী মানুষের দান দেখানোর জন্য রাখা হয়নি। পরিচালক এখানে আমাদের সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যে মানুষটিকে আমরা কিছুক্ষণ আগেই রাগী, কঠোর এবং নির্মম রূপে দেখেছি, সেই মানুষই আবার একজন অসহায় মেয়ের মুখে হাসি ফোটাতে 5 লাখ টাকা দিয়ে দিল। তাহলে আসল শেহজাদ কি? নিষ্ঠুর ব্যবসায়ী, নাকি মানুষের কষ্ট বুঝতে পারা একজন ভালো মানুষ, নাকি স্মৃতিভ্রষ্ট হওয়ার পর তার ভেতরে সত্যিই কোনো পরিবর্তন এসেছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। এই আবেগঘন ঘটনার পর গল্প আবার মোড় নিতে চলেছে। এদিকে ঋতু থেমে নেই। সে গোলামের অতীত খুঁজতে এমন একজন মানুষের কাছে পৌঁছাবে যিনি জানেন গুলিবিদ্ধ হওয়ার পর আসলে কী ঘটেছিল। আর সেই তথ্য শুনে ঋতুর সন্দেহ আরও কয়েক গুণ বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, একটু আগেই আমরা দেখলাম একজন অসহায় মেয়ের জীবনে আলো ফিরিয়ে দিলেন শেহজাদ চৌধুরী। মাত্র কয়েক মিনিটের মধ্যেই যে মেয়েটি আত্মহত্যা করতে চেয়েছিল, সেই মেয়েটি এখন নিজের বিয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু পরিচালক এখানেই দর্শকদের আবেগে ভাসিয়ে রাখেননি, কারণ গল্পের মূল রহস্য এখনও গোলামকে ঘিরেই। ঋতু কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার গোলাম হঠাৎ করে তাকে ভুলে যেতে পারে। তাই সে ঠিক করে এবার সে এমন একজন মানুষের কাছে যাবে যিনি গোলামের অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন। আর সেখান থেকেই শুরু হয় এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্ত। শেহজাদের মানবিক কাজের দৃশ্য শেষ হতেই গল্প আবার ঋতুর দিকে ফিরে আসে। ঋতু এখন আর কারো কথায় বিশ্বাস করছে না। তার কাছে এখন একটাই লক্ষ্য, গোলামকে খুঁজে বের করা। সে নিজের মনে ভাবতে থাকে, সবাই শুধু বলছে ও শেহজাদ, কিন্তু কেউ আমাকে বলতে পারছে না আমার গোলাম কোথায়। যদি সত্যিই ও গোলাম না হয়, তাহলে গোলাম এখন কোথায় আছে? এই প্রশ্নই তাকে নতুন পথে হাঁটতে বাধ্য করে। ঋতু হোটেলে পৌঁছে করিম ভাইয়ের সামনে একটি ছবি ধরে। সে জিজ্ঞেস করে, এই ছেলেটিকে চিনতে পারছেন? করিম ভাই ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর হালকা হাসি দিয়ে বলেন, চিনব না মানে? ও তো আমার হোটেলেই কাজ করত। এই একটি উত্তরেই ঋতুর বুক ধড়ফড় করতে শুরু করে, কারণ এতদিন পর সে এমন একজন মানুষের সামনে এসেছে যিনি সত্যিই গোলামকে চিনতেন। ঋতু এবার আরেকটি প্রশ্ন করে, সে কি কয়েকদিন আগে এখানে এসেছিল? করিম ভাই মাথা নেড়ে বলেন, হ্যাঁ, এসেছিল। ঋতু অবাক হয়ে যায়। তারপর করিম ভাই ধীরে ধীরে সেই দিনের ঘটনা বলতে শুরু করেন। তিনি বলেন, গোলাম আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমরা কথা বলছিলাম, কিন্তু হঠাৎ চারপাশে গুলির শব্দ শুরু হয়ে যায়। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। সেই গোলাগুলির মধ্যেই গোলাম গুলিবিদ্ধ হয়। করিম ভাই আরও বলেন, লোকজন ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তারপর কি হয়েছে আমি আর জানি না। এই কথাটা শোনা মাত্র ঋতু সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সে নিজের মনে বলতে থাকে, তাহলে গোলাম সত্যিই গুলিবিদ্ধ হয়েছিল? এখানেই তার সন্দেহ আরও জোরালো হয়ে ওঠে, কারণ যদি গোলাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যায়, তাহলে আজ যে মানুষটিকে সবাই শেহজাদ বলে ডাকছে, সে আসলে কি? ফাতেমার উত্তর শুনে শেহজাদ অবাক হয়ে যায়। সে কিছুটা অভিমান নিয়েই বলে, তোমার আচরণ দেখে মনে হচ্ছে আমি যেন অন্য কারো স্ত্রীর কাছে যাচ্ছি। এই সংলাপের পর ফাতেমা কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে স্পষ্ট অস্বস্তি, কারণ সে আসল সত্যটা বলতে পারছে না। ডাক্তারের নিষেধাজ্ঞা, অন্যদিকে নিজের ভয়, দুটোর মাঝখানে আটকে গেছে সে। শেষ পর্যন্ত ফাতেমা নিজেকে সামলে নিয়ে বলে, ডাক্তার বলেছেন তুমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের একসঙ্গে থাকা ঠিক হবে না। শেহজাদ কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। তার মুখে সন্দেহের ছাপ স্পষ্ট। মনে হয় সে ফাতেমার কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কিন্তু তারপরও আর কিছু বলে না। এই নীরবতাই বলে দেয় শেহজাদের মনেও ধীরে ধীরে প্রশ্ন জন্ম নিতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এই অংশে পরিচালক খুব চতুরভাবে দুটি আলাদা ট্র্যাক একসঙ্গে এগিয়ে নিয়েছেন।
একদিকে ঋতু প্রমাণ পেয়ে গেছে যে গোলাম সত্যিই গুলিবিদ্ধ হয়েছিল, অন্যদিকে শেহজাদ বুঝতে শুরু করেছে ফাতেমা তার কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখছে। অর্থাৎ রহস্য এখন শুধু একজনের নয়, সব চরিত্রই যেন কিছু না কিছু গোপন করছে। ঋতুর তদন্ত এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আর ঠিক এই সময়েই অফিসের বাইরে একটি রেস্টুরেন্টে এমন একটি মুখোমুখি সাক্ষাৎ ঘটবে যা পুরো গল্পের গতিপথ বদলে দেবে। কারণ এবার ঋতু সরাসরি শেহজাদের সামনে দাঁড়িয়ে তাকে গোলাম বলে ডাকবে। আর সেই মুহূর্তে কি ঘটবে? দর্শক বন্ধুরা, এই অংশে পরিচালক খুব চতুরভাবে দুটি আলাদা ট্র্যাক একসঙ্গে এগিয়ে নিয়েছেন। একদিকে ঋতু প্রমাণ পেয়ে গেছে যে গোলাম সত্যিই গুলিবিদ্ধ হয়েছিল, অন্যদিকে শেহজাদ বুঝতে শুরু করেছে ফাতেমা তার কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখছে। অর্থাৎ রহস্য এখন শুধু একজনের নয়, সব চরিত্রই যেন কিছু না কিছু গোপন করছে। ঋতুর তদন্ত এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আর ঠিক এই সময়েই অফিসের বাইরে একটি রেস্টুরেন্টে এমন একটি মুখোমুখি সাক্ষাৎ ঘটবে যা পুরো গল্পের গতিপথ বদলে দেবে। কারণ এবার ঋতু সরাসরি শেহজাদের সামনে দাঁড়িয়ে তাকে গোলাম বলে ডাকবে। আর সেই মুহূর্তে কি ঘটবে? পরের দৃশ্যে দেখা যায় শেহজাদ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ে বসেছেন। বিদেশি এক ব্যবসায়িক প্রতিনিধি তার সঙ্গে নতুন শিপমেন্ট নিয়ে আলোচনা করছেন। দীর্ঘ আলোচনার পর অতিথি সন্তুষ্ট হয়ে বলেন, শেহজাদ সাহেব, আপনার মতো শান্ত এবং পেশাদার ব্যবসায়ীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। শেহজাদও আত্মবিশ্বাসের সঙ্গে তাকে আশ্বস্ত করেন, আপনার পণ্য সময় মতো পৌঁছে যাবে, কোনো দুশ্চিন্তা করবেন না। এই দৃশ্যটি দেখিয়ে পরিচালক বোঝাতে চেয়েছেন স্মৃতিভ্রষ্ট হওয়ার পরও ব্যবসা পরিচালনার দক্ষতায় শেহজাদের কোনো ঘাটতি আসেনি। মিটিং চলাকালীন আরেকজন ব্যক্তি এসে সেই টেবিলে বসে পড়েন। শেহজাদকে টেবিল ছেড়ে উঠে যেতে বলেন। কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টের একজন কর্মচারী সেখানে এসে বলেন, স্যার, এই টেবিলটি সবসময় শেহজাদ সাহেব ব্যবহার করেন, আপনি অনুগ্রহ করে অন্য টেবিলে বসুন। লোকটি অবাক হয়ে প্রশ্ন করে, আমি কেন উঠব? পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখনই শেহজাদ নিজেই শান্তভাবে বলেন, কোনো সমস্যা নেই, আমরা অন্য টেবিলে বসে যাই। এই ছোট্ট ঘটনাটি শেহজাদের ব্যক্তিত্বের আরেকটি দিক দেখায়। আগের মতো রাগ না করে তিনি পরিস্থিতি শান্তভাবে সামাল দেন। ঠিক এই সময়েই রেস্টুরেন্টে প্রবেশ করে ঋতু। তার চোখে একটাই লক্ষ্য, আজ সে সত্য জেনেই ফিরবে। সে চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ শেহজাদকে দেখতে পায়। মুহূর্তের মধ্যে তার বুকের ধুকপুকানি বেড়ে যায়। সে ধীরে ধীরে শেহজাদের দিকে এগিয়ে যায়। তার চোখে তখন আশা, ভয় আর ভালোবাসা তিনটি একসঙ্গে কাজ করছে। ঋতু শেহজাদের সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে, গোলাম, আমার দিকে একবার তাকাও। শেহজাদ অবাক হয়ে তার দিকে তাকায়। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি কে? এই একটি প্রশ্ন যেন ঋতুর বুকের ভিতর ছুরি হয়ে বিঁধে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে মানুষ একদিন তাকে নিজের পৃথিবী বলেছিল, সেই মানুষ আজ তাকে চিনতেই পারছে না। ঋতু কান্না ভেজা গলায় বলতে থাকে, তুমি আমার গোলাম, তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো না। কিন্তু শেহজাদ এবার একটু বিরক্ত হয়ে উত্তর দেয়, দেখুন, আপনি ভুল করছেন, আমি গোলাম নই, আমি শেহজাদ চৌধুরী। তার কথায় কোনো দ্বিধা নেই, বরং মনে হচ্ছে সে নিজেই নিজের পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত। এই দৃশ্যটি পুরো এপিসোডের অন্যতম শক্তিশালী আবেগের মুহূর্ত। ঋতু হাল ছাড়ে না। সে আবার বলে, তুমি আমার স্বামী। চারপাশের মানুষও অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কেউ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কিন্তু শেহজাদ আরও কঠিন কণ্ঠে বলে, আপনি আমাকে অকারণে বিরক্ত করছেন, অনুগ্রহ করে এখান থেকে চলে যান। এই সংলাপের পর ঋতুর চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে, কিন্তু সে এখনও সরে দাঁড়ায় না। ঋতু কান্না ভেজা গলায় বলতে থাকে, তুমি আমার গোলাম, তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো না। কিন্তু শেহজাদ এবার একটু বিরক্ত হয়ে উত্তর দেয়, দেখুন, আপনি ভুল করছেন, আমি গোলাম নই, আমি শেহজাদ চৌধুরী। তার কথায় কোনো দ্বিধা নেই, বরং মনে হচ্ছে সে নিজেই নিজের পরিচয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত।
এই দৃশ্যটি পুরো এপিসোডের অন্যতম শক্তিশালী আবেগের মুহূর্ত। ঋতু হাল ছাড়ে না। সে আবার বলে, তুমি আমার স্বামী। চারপাশের মানুষও অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কেউ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কিন্তু শেহজাদ আরও কঠিন কণ্ঠে বলে, আপনি আমাকে অকারণে বিরক্ত করছেন। অনুগ্রহ করে এখান থেকে চলে যান। এই সংলাপের পর ঋতুর চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে, কিন্তু সে এখনও সরে দাঁড়ায় না। দর্শক বন্ধুরা, এই পুরো দৃশ্যটি এপিসোড 18-র সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। এখানে 3টি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করার মতো। প্রথমত, শেহজাদ শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে শেহজাদ বলেই পরিচয় দিয়েছে। দ্বিতীয়ত, ঋতু একবারের জন্যও নিজের বিশ্বাস থেকে সরে আসেনি। আর তৃতীয়ত, সেই স্মৃতিচিহ্ন দেখার পর শেহজাদের মুখের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে তার মনের গভীরে চাপা পড়ে থাকা কোনো স্মৃতি হয়তো ধীরে ধীরে জেগে উঠছে। কিন্তু সেটা কি সত্যিই গোলামের স্মৃতি, নাকি শুধুই মানসিক বিভ্রান্তি? পরিচালক ইচ্ছাকৃতভাবেই এই প্রশ্নের উত্তর দেননি। একটি ছোট্ট স্মৃতিচিহ্ন, একটি মাত্র প্রশ্ন, আর কয়েক সেকেন্ডের নীরবতা, এই 3টি বিষয়ই পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে গেছে। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, শেহজাদের কি সত্যিই কিছু মনে পড়তে শুরু করেছে, নাকি সে আবারও নিজের অনুভূতিকে দমন করবে? দর্শক বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম ঋতু শেষবারের মতো একটি স্মৃতিচিহ্ন দেখিয়ে শেহজাদের অতীত ফিরিয়ে আনার চেষ্টা করে। সেই জিনিসটি দেখার পর কয়েক সেকেন্ডের জন্য শেহজাদের চোখে মুখে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। মনে হচ্ছিল তার মস্তিষ্কের ভেতরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলো যেন জেগে উঠতে চাইছে। রেস্টুরেন্টে উপস্থিত সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে। কেউ ভাবছে মেয়েটি হয়তো ভুল করছে, আবার কেউ কেউ শেহজাদের আচরণ দেখে সন্দেহ করতে শুরু করেছে। কারণ একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে দেখলে যেমন প্রতিক্রিয়া হওয়ার কথা, শেহজাদের প্রতিক্রিয়া ঠিক তেমন ছিল না, বরং তার মুখে বারবার অস্বস্তি ফুটে উঠছিল। পরিচালক এখানে খুব সূক্ষ্মভাবে ইঙ্গিত দিয়েছেন শেহজাদের অবচেতন মন হয়তো ঋতুকে চিনে ফেলেছে, কিন্তু তার সচেতন মন এখনও সেই সত্যকে গ্রহণ করতে পারছে না। চলুন আজকের পুরো পর্বে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখলাম পুলিশ হামলার তদন্তের নতুন সূত্র পেয়েছে। এরপর দেখা গেল শেহজাদের মা এমন একটি গোপন কথা বলতে চেয়েও বলতে পারলেন না। ঋতু বিশ্বাস করতে পারছে না যে গোলাম তাকে ভুলে গেছে। অফিসে ফিরে শেহজাদ আবার নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করল। একজন অসহায় মেয়ের জীবন বাঁচিয়ে 5 লাখ টাকার সাহায্য করল। করিম ভাই নিশ্চিত করলেন গোলাম সত্যি গুলিবিদ্ধ হয়েছিল। আর সবশেষে ঋতু সবার সামনে শেহজাদকে গোলাম বলে ডাকল, কিন্তু শেহজাদ তাকে চিনতে পারল না। তবুও সেই স্মৃতিচিহ্ন দেখার পর তার চোখে মুখের পরিবর্তন প্রমাণ করে গল্প এখনও শেষ হয়নি, বরং আসল রহস্য এখন শুরু। দর্শক বন্ধুরা, আমার মতে এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট 5 লাখ টাকার চেক নয়, বরং সেই কয়েক সেকেন্ডের নীরবতা। কারণ সেই নীরবতার মধ্যেই পরিচালক ইঙ্গিত দিয়েছেন শেহজাদের মস্তিষ্কের কোথাও না কোথাও গোলামের স্মৃতি এখনও বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হলো, কবে সেই স্মৃতি পুরোপুরি ফিরে আসবে? আর স্মৃতি ফিরে এলে সবচেয়ে বড় ধাক্কা কে খাবে? শেহজাদ, ঋতু, নাকি দাউদ খান? এই উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। দর্শক বন্ধুরা, আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয়, শেহজাদ আর গোলাম একই মানুষ, নাকি পরিচালক আমাদের ইচ্ছা করেই অন্যদিকে ভাবাচ্ছেন? আপনার মতামত নিচে লিখতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন নাটকের বিস্তারিত এক্সপ্লেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।